হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমার এখন দেখেই বুঝতে পারছো খুব ঘুম পাচ্ছে, ঘুম সিচুয়েশান বলতে পারো। তো গতকাল রাতে ফিরেছি 1:30টার সময়, ঠিক আছে? 1:30টার সময় ফিরেছি, একেবারে ফাংশন কমপ্লিট করে ফিরেছি। এসেই শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। উঠেছি তখন 10টা বাজে। আজকে 10টার সময় উঠেছি। যেহেতু রান্নাবান্নার সমস্যা নেই, গতকালে যা আছে মোটামুটি হয়ে যাবে ভাগযোগ করে, আমাদের তিনজনের হয়ে যাবে। শুধু ভাতটুকু করেছি, একটুখানি পেঁপে সিদ্ধ দিয়েছি, আর বাকি সমস্ত তরকারি গরম করে নিয়েছি। ব্যাস, আজকে রান্নাটা করতে হলো না, ওই জন্যই দেরি করে ঘুমালাম। আর দেরি করেই ঘুমাতাম রান্না করতে হলে, অত রাত জেগে ঘুম আর হয় বলো? 2টো এসেছি 1:30টায়, সব করে কত 2টো বেজে গেছিলো, 2:10-15 বাজে। শুয়েছি কী করে আমি তাড়াতাড়ি উঠবো, ওই জন্য অত লেট করে উঠেছি, ঘুমিয়েছি একটু সময় ধরে। আর ওরও টিউশন ছিল না, ছুটি ছিল, ও ঘুমিয়েছে। আজকে হচ্ছে 10 তারিখ, তাই তো? আজ 10 তারিখ, সোমবার। আজকে মনে হয় বিসর্জন হয়ে যাবে, মাকে বিসর্জন দিয়ে দেবে। তো এই কী বলবো, এই আমাদের মতো মানুষদের যাদের আত্মীয় স্বজন থেকেও না থাকার অবস্থা, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম যদি অনুষ্ঠান হয়, পুজো অর্চনা হয়, এই পারপাসে যদি কোনো অনুষ্ঠান হয়, তাতেও আমরা একটু হলেও বেশ এনজয় করতে পারি। তো যেহেতু এতে আমাদের এনজয় করি, মনটা বেশ একটুখানি বদল ঘটে, মনটা ভালো হয়ে যায়। সেক্ষেত্রে চলে গেলে মনটা খারাপ লাগে সত্যি। বেশ ভালোই কাটলো এই কদিন। আর ওরা এসেছিলো, ভীষণই ভালো কেটেছে। ওরা যে সকালবেলায় বেরিয়ে গেছে, যেহেতু ছেলের হচ্ছে স্কুল আছে, পড়ার টিউশন রয়েছে দুবেলা। হ্যাঁ, তো ওরা হয়তো স্কুলে পাঠাবে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, টিউশনে পাঠাবে বললো। এই জন্য তাড়াতাড়ি আমি শুয়ে আছি, ওরা রেডি হয়েই বেরিয়ে গেছে। কিছু ব্রেকফাস্ট করিনি। আমাদের গতকাল রাতেই বলে দিয়েছিলো, তোমরা আমাদেরকে আর জোরাজোরি করে আটকাবে না। ওরা কালকেই চলে যেতে চাইছিলো রাত্রেবেলা। যখন নদীর ধারে গেছিলাম, বলছিলো ওখান থেকে আমাদের বেশ কাছাকাছি অন্য একটা গ্রামে, পাশাপাশি হেঁটেই যাওয়া যায়। তো ওরা বলছিলো একেবারে চলে যাবে। তা আমরাই মানা করেছিলাম যে না, বরং কালকে সকাল সকাল বেরিয়েও। তো বললো ঠিক আছে। তো যাই হোক, আমাদের রিকোয়েস্ট রেখেছে, সকালেই বেরোলো, কিন্তু বলেছিলো ব্রেকফাস্ট করবো না, ওতে করতে গেলে আরও লেট হয়ে যাবে, ওর টিউশনটা হবে। তাই ভাবলাম না, সব দিকে চাইলে হয় না, ওদের দিকটাও দেখতে হবে। তাই বললাম ঠিক আছে, এসো তাহলে। এই হচ্ছে ব্যাপার। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি ওরা চলে যাওয়ার পর, উঠেছি 10টা। তারপরে বললাম, আর এমনি ঘরদোর মোছা, বিছানা টিছানা গোছানো, এইসব সমস্ত করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এখনও কিন্তু আমার ঘুমের ঘোর কাটেনি। আমি পারলে আবার শুয়ে পড়ি। তো চলো তোমাদেরকে একবার দেখি কী অবশিষ্ট খাবার দাবার আছে, যেটা আমরা দুপুরে লাঞ্চ করবো। চলো। তো রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত আছে, ভাতের মধ্যে যে পেঁপে সিদ্ধ দেওয়া রয়েছে। আর এই যে মোটামুটি কালকে বেগুন ভাজাটা আর বার করা হয়নি রাতে। বেগুন ভাজাটা একটু গরম না করলে হতো না, বাকি সমস্ত গরম করেছে, ওইগুলো যেহেতু একটুখানি লিকুইড ব্যাপার ছিল। আর বেগুন ভাজাটা বার করিনি, জানো তো। তো বেগুন ভাজা রয়েছে, আর এই যে টমেটোর চাটনি রয়েছে। আর আমাদের বেগুন ভাজাটা হলে হয়ে যাবে, নাহলে আজকে আবার করতে হতো। আর রাতে না ওই বেরিয়ে সিঙ্গারা খেয়েছিলাম, তো আর ইচ্ছা করছিল না। দুপুরে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হয়েছিল, পেট ভরেই খেয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে চিকেন কারি রয়েছে। একটু বেশি করেই করেছিলাম গতকাল, যাতে যদি থেকে যায় আমাকে একটা দিন কষ্ট কম করতে হবে ওই ভেবে। আর এটা হচ্ছে পনিরের তরকারি, কিন্তু পনির নেই, 1 পিস পড়ে আছে, ওর জন্যই করা হয়েছিল। কিন্তু সবাই আমরা এক পিস করে খেয়েছিলাম, বাবাকে, আমার শ্বশুরকে দেওয়া হয়নি, আমরা খেয়েছিলাম 1 পিস করে। আর বাকি সব ওকেই দিয়েছি। ও বলছিল, জোরাজোরি করছিল যে খাও। আর এই হচ্ছে মুগ ডাল, এই রয়েছে। তো মোটামুটি আইটেম খারাপ নেই, সবই রয়েছে, হয়ে যাবে আমাদের। এই দিয়ে আজকে লাঞ্চ সারবো আর কি। একেবারে থেবড়ে বসে পড়েছি। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের খাবার দাবার। কালকের খাবারই আজকে চলে যাচ্ছে সব বাড়িতেই, তাই হবে হয়তো। গতকাল যদি ভালো মন্দ করে থাকে, থেকে গেলেই চলে যাবে। কে করবে বলো তো, কি গরম পড়েছে। এই হচ্ছে ব্যাপার। ময়দা ফয়দা সব পড়ে রয়েছে ফ্রিজে। তাও তো গতকাল সকালবেলা তো ব্রেকফাস্টের জন্য আমি লুচি ভেজেছিলাম, সেটা তোলা হয়েছে, ক্যাপচার মনে হয় করা হয়নি, ঠিক মনে নেই আমার, এখন বলতে পারছি না। যখন এডিট করবো গতকালের ভিডিও, তখন জানতে পারবো। তো আপাতত এই ব্যবস্থা। এবার ও গেছে স্নানে, আমি এবার স্নানে যাবো, গিয়ে ফ্রেশ হব, হয়ে রেস্ট নেব। পরে অবশ্যই সময় মতো তোমাদের সাথে দেখা করতে আসবো। এখনের মতো রাখছি। গুড আফটারনুন সবাইকে। তো অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা, এই খেলার প্রোগ্রামটা যেদিনকে আমাদের এখানে ফাংশন হয়, গতকাল হওয়ার কথা ছিল। তো আমরা জানি এবছর আর হবে না, কিন্তু হঠাৎই দেখছি যেদিনকে ফাংশনের পরের দিন, বিসর্জনের দিন,
হঠাৎই অ্যানাউন্স করছে যে খেলা হবে। তো এখন দেখতেই পাচ্ছ এই হচ্ছে মিউজিক্যাল বল যেটাকে বলে, মানে মিউজিক্যাল চেয়ার যেটা হয় সেটা মিউজিক্যাল বল, হাতে হাতে বলটা ঘুরবে মিউজিকের সাথে, মিউজিক অফ হলে যার হাতে বল থাকবে সে আউট। তো আমাকে অনেক করে ডাকাডাকি করছিল, আমার ঠিক ভালো লাগে না এইসব, তো আমি খেলিনি। তো আমি ক্যাপচার করেছি, আমাদেরকে ক্যাপচার করতেই হবে, তোমাদের জন্য ভিডিও দিতে হবে। তো এই দেখো খেলা হচ্ছে, বেশ আমার জানো তো খেলার থেকেও, খেলতে গেলে তো টেনশন হয়, ভয় লাগে, কিন্তু খেলার থেকেও আমার দেখতে বেশি ভালো লাগে, বেশ মজা পাই। যখনই কারোর কাছে হাতে পড়ে সে আউট হয়ে যায়, বেশ মজা লাগে। আর বিশেষ করে যখন আস্তে আস্তে কমতে থাকে লোক সংখ্যা, সেটা যেন আরও একটা এক্সাইটিং ব্যাপার এসে যায় না, যে এবার কে জিতবে, কে হবে উইনার, এরকম একটা চিন্তা হয়। আর গরম প্রচুর পড়েছে, কেউই ঘরে থাকতে চাইছে না, সব বাইরেই চলে আসে, সব বাইরে তবু একটুখানি হাওয়া আছে। গরম হলেও দেখো মানুষের কিন্তু এইসবের শখ আহ্লাদ কমে, এই সব খেলা টেলা দেখতে কে না পছন্দ করে বলো, এই কারণে এইগুলো সচরাচর হয় না, এই অকেশানেই পারপাসেই হয়। তো সবাই ভিড় হয়ে গেছে, মানে সবাই ঘর থেকে চলে এসছে, আমি তো তবু আসতে লেট করেছি। এর আগে আরও কিছু বাচ্চাদের খেলা হয়ে গেছে, সেই বলে না সেই বস্তা দৌড়, তারপরে আলু দৌড়, বিস্কিট রেস, কী সব আছে সেইগুলো সব হচ্ছিলো, অ্যানাউন্স হচ্ছিলো, শুনতে পেয়েছি। কিন্তু একটুখানি খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর ইচ্ছা করছিল না। তো এবার দেখো 4 জন হয়ে গেছে, মানে এবারই একজন আউট হয়ে যাবে, যে আউট হয়ে যাবে বাকিজন ফার্স্ট সেকেন্ড থার্ড। এই সময়টা আরও বেশি যারা খেলছে তাদের কতটা পরিমাণে টেনশন হয় বলো তো, বিশাল পরিমাণে টেনশন। তো যাই হোক, আর এই যে আমি একটু আমার নিজেকেও দেখিয়ে দিলাম, শুধুমাত্র সবাইকে দেখালে চলবে, যে ক্যামেরা করছে ক্যামেরাম্যানকে দেখাতে হবে না, তো আমাকেও দেখিয়ে দিলাম। তো যাই হোক শেষ পর্যন্ত ওই 4 জন থেকে অন্তিমে দুজন দাঁড়িয়েছে, আর এইটা ভীষণ এক্সাইটিং, আর মাঝখানে রেখেছে, আর দুজন পুরো একদম দূরে ঘুরছিল। তো যাই হোক এর মধ্যে থেকে একজন তো উইনার হয়েইছে, ওই যে হলুদ ড্রেস পরা যে মেয়েটা সেটাই উইনার হয়েছিল, নাইটিটা নয়, এই হলুদ ড্রেস পরা মেয়েটাই উইনার হয়েছে। মানে ও ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, আর ওখান থেকে একজন থার্ড হয়েছিল। 4 জনের মধ্যে মানে 2 জন যে আউট হয়ে গেছে তার মধ্যে একজন থার্ড হয়েছিল। তো এখানে হঠাৎ যেহেতু এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, মানে এই খেলাগুলো, তো সেই জন্য আগে যেহেতু ওদের মধ্যে কোনো চিন্তাভাবনা ছিল না, অন্যান্য সময় এই দেখো ওই হলুদ মেয়েটাই জিতে গেল। অন্যান্য সময় যেহেতু আগে থেকে অ্যারেঞ্জ হয়, সব জিনিসপত্র কিনে আনে, এবার কেনা আনে, এবার হচ্ছে চোখ বেঁধে হাঁড়ি ভাঙা। তো এই বাচ্চাটা ভীষণ মানে হাঁড়ি ভেঙেছিলো, দেখেছো পুরো একদম প্রমিনেন্ট, এ তো ফার্স্ট হয়েছিল। আর কেউ হাঁড়ি ভাঙতে পারেনি, তবে অনেকেই কাছাকাছি গেছিলো, সেই আন্দাজে মানে সেই অনুযায়ী জাজমেন্ট করে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো যেহেতু মানে গিফট কেনা হয়নি, তাই এক্ষেত্রে ওরা ঠিক করেছে টাকা দিয়ে দেবে। তো যে ফার্স্ট হবে তাকে দিয়েছে 300 টাকা, যে সেকেন্ড হয়েছে তাকে দিয়েছে 200 টাকা, আর যে থার্ড হয়েছে তাকে দিয়েছে 100 টাকা। প্রতিটা খেলাতেই এইভাবেই টাকা ডিভাইড করে দিয়েছে। আর লাস্টে ছিল গো অ্যাজ ইউ লাইক। ওই দেখো ছেলেটা বটগাছের নিচে গৌতম বুদ্ধ হয়েছে আর কি, পুরো কাদা ফাদা মেখে বসে আছে গৌতম বুদ্ধ। আর সব এই গরমে যে সেজেছে এটাই অনেক, তাই না বলো, গরমে সাজাটা। আর এই যে মা যশোদা আর শ্রীকৃষ্ণ, তো এটা সেজেছে, এটা আমার একটা ভাসুরের মেয়ে আর কি। আর ওইটাও আরজন মানে সব রিলেটিভের মধ্যে। আর এইটা হচ্ছে বধূ হত্যা, শ্বশুর নেই, শাশুড়ি ননদ সবাই মিলে আর কি হত্যা করছে বধূকে। আর মা কালীটা অপূর্ব, দেখো কি সুন্দর সেজেছে, এটা কিন্তু একটা ছেলে, ঠিক আছে, মানে অপূর্ব লেগেছে। মা কালীকেই ফার্স্ট করা উচিত ছিল, কিন্তু মা কালীকে করা হয়েছে সেকেন্ড। আর ওই বুদ্ধ যে তাকে করেছে ফার্স্ট, আর ওই বধূ হত্যাকে করেছে থার্ড। তো আর সব ছোটো ছোটো বাচ্চাদের দেখো, কাউকে স্কুল ব্যাগ নিয়ে পাঠিয়ে দিয়েছে, কে বাসনওয়ালি হয়েছে, মানে যাকে যেরকম পেয়েছে, মডেল হয়েছে, মানে এরকম ছোটো ছোটো বাচ্চাদের একটা শীষ মানে করে দিয়েছে। তবে সবাইকে যদি সান্ত্বনা, এই দেখো এটা হচ্ছে নগর সংকীর্তন হচ্ছে, তো এদের কাউকে কিছু করেনি, ওই 3 জনই হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার হয়েছিল। তো সবাইকে, তবে একটা আমার খারাপ লেগেছে, সবাইকে যদি সান্ত্বনা পুরস্কার দিত ভালো হতো বাকি সবাইকে। তো যাই হোক সমস্ত খেলাধুলা কমপ্লিট করে আমি একেবারে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, মাকে বিদায় জানাতে হবে, মানে মাকে সিঁদুরদান করতে যাব, সেই জন্য একটুখানি সাজগোজ করে নেওয়া আর কি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে মিষ্টি, সিঁদুর, জল সব ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি, এবার যাব। আর সব থেকে ব্যাপার হচ্ছে আমার এবারে যেতে লেট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছিলাম, আমি জানি হয়তো হবে, ও বাবা দেখি সবার নাকি সিঁদুর খেলা হয়ে গেছে। আমার শাশুড়ি মাকে গিয়ে দেখে এসে তারা দিচ্ছে তাড়াতাড়ি বেরো। তো সবার সিঁদুর খেলা হয়ে গেছিলো, আমি বাকি ছিলাম, আমি না আর একজনও বাকি ছিল। যাই হোক মোটামুটি সবাই একসাথে খেললে দেখবে ভালো লাগে, সবাইকে একসাথে সিঁদুর দেওয়া যায়।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওই যে উনি মাকে সিঁদুর দিচ্ছে, মাকে প্রণাম করছে, তারপরে আমি দেবো আর কি। ভীষণ ভালো লাগে মাকে সিঁদুর দান করতে, মানে ভীষণই ভালো লাগে। আর মা কালীকে তো আমি ভীষণ শ্রদ্ধা ভক্তি করি, মানে আমার সবথেকে বলতে পারো সব ঠাকুরই আমার কাছে সমান, কিন্তু তবু মানুষের মনের মধ্যে একজন সুপ্ত অবস্থায় থাকে না, সেটা আমার মা কালী। তো মাকে দেখো বরণ করা হচ্ছে, খুব খারাপ লাগছিলো, যদিও মানে মানে পাড়ার পুজো এটা, মানে গ্রামের পুজো, কিন্তু ভীষণই খারাপ লাগছিলো যে বেশ এই কদিন এই মায়ের জন্যই, মা যেহেতু এসেছিলো তাই কি সুন্দর সারা গ্রামটা গম গম করছিল, বাড়িময় সব গম গম করছিলো, লোকজন এসেছিলো। আর আমি যেহেতু একাই থাকি, তো সেই ক্ষেত্রে না মানে কি বলবো, বাড়িতে লোকজন যেহেতু সেরকম আত্মীয়স্বজন আসেই না, তো অল্প কিছু মানুষ হয়ে এলো আমি যেন খুব খুশি হই। আর এই গান বাজনায় হয়তো গরম প্রচণ্ড পড়েছে, একটু হলেও কষ্ট হচ্ছে, কিন্তু তবু তার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে, বেশ ভালো লাগছিলো, মন মেজাজটা বেশ খুশি খুশি হয়ে যায়, একঘেয়েমি দূর হয়ে যায় তো জীবন থেকে, ভালো লাগে। রোজই তো খাওয়া হচ্ছে, জীবনযাপন চলছে, সবই চলছে, কিন্তু তার মধ্যে এই পুজোটা একটা অন্যরকম মাত্রা এনে দেয়, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, মাকে বরণ করে নেওয়া হচ্ছে, আবার মাকে বলা হচ্ছে যে মা আবার এসো, আর সবার মধ্যে শান্তি দিও, সবাই যেন সুখে শান্তিতে বাস করতে পারে, সব পরিবারের সবাইকে নিয়ে রোগ জ্বালা মুক্ত রেখো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইটাই। তো আমার করা হয়ে গেল, এবার আমার করার পর আমার শাশুড়ি মা করবে। তো মাকে দিলাম প্লেটটা, মাকে বললাম করতে, এবার আমি একটু মাকে প্রণাম করে নিয়ে তারপরে সবাইকে সিঁদুর দিতে যাব। এই যে বললাম না, একসঙ্গে করলে সব লাইন দিয়ে সবাই একে অপরকে মানে এক জায়গায় পাওয়া যায়। এখন সবাই কে নাচতে চলে গেছে, কে এ করছে, সবাইকে তো পাওয়ানো পসিবল নয়, তবু আমার সামনে যে কজন পড়বে আমি অবশ্যই তাদেরকে দেবো। তো নাচ দেখো, মেয়েরাও নাচছে, ছেলেরাও নাচছে, দুদিকে ডিভাইড হয়ে নাচছে। সত্যি কথা বলতে আমি কোনো দিন আমাদের ও বাড়িতেও নাচিনি কোনো প্রোগ্রামে, আর এখানে তো নাচার কোনো কথাই নেই। আমি হচ্ছে একটা বাড়ির বউ, বাড়ির বউদের সব কিছু মানে রুচিশীল, সব কিছু ভাবনা চিন্তা করে করা উচিত আমার মনে হয়। এমন কিছু করা উচিত নয় যেটা দেখে মানুষজন হাসবে। অনেকেই নাচে, বাড়ির বউ বলে যে তারা গ্রামের বউরা নাচে না আমি বলবো না, অনেকেই নাচে, কিন্তু আমার রুচিতে বাঁধে, এক একজনের রুচির মান এক এক রকম, তাই না? তো আমি পারি না, আমার খারাপ লাগে। যার ভালো লাগে সে নাচে, যার বাড়ির লোক সাপোর্ট করে সে নাচে। আমার বাড়ির লোক সাপোর্টও করে না, আর সাপোর্ট করলে আমিও নাচতে পারতাম না, সবাই কি সমান? তো এই যে সবার সিঁদুর খেলা হয়ে গেছে, আমি তাদেরকে সিঁদুর পরাতে গেলাম। সিঁদুর পরলেই মেয়েদের মুখটা পুরো অন্যরকম হয়ে যায় না? মানে এমনি সিঁদুর পরা তো একরকম, আর সারা মুখময় যখন এই সিঁদুর সবাই মেখে থাকে, মানে তার একটা সৌন্দর্য যেন আলাদা, তার সৌন্দর্য বেড়ে যায়, সে যেমনই দেখতে হোক না কেন, যতই খারাপ দেখতে হোক, সিঁদুরের ছোঁয়ায় যেন তার মুখটা একটা অপরূপ সুন্দর হয়ে যায়, তাকে সবচেয়ে সেরা সুন্দরী লাগে পৃথিবীর। তো যাই হোক, আমার সিঁদুর ক্ষেত্রে ভীষণ মানে সিঁদুর খেলতে ভীষণ ভালো লাগে। মাকে সিঁদুর তো দেবই, দুর্গা পুজোতেও তাই, আর তার সাথে সবাইকে সিঁদুর পরাবো, আমাকে সিঁদুর পরাবো, এটা একটা আলাদা মাত্রা, খুবই ভালো লাগে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখলাম এখানেই যে আমি সিঁদুর পরালাম, তারা সিঁদুর পরালো না, এটা কিন্তু ঠিক না। তাদের কাছে সিঁদুর না থাকলেও যে পরায় তার থেকে সিঁদুর নিয়েই দেওয়া উচিত। এই যে বসে আছে সবাইকে পরালাম, কিন্তু আশ্চর্য লাগলো কেউ আর হাত বাড়ালো না আমার থালার দিকে যে সিঁদুরটা নিয়ে পরাই। কী জানি তারা কী ভেবেছে, তাদের মনে কী আছে, কিন্তু এটা ঠিক না। আমার মনে হয় সিঁদুর দিলে তাকে অপরকেও সিঁদুর দিতে হয়, তার কাছে নাই বা থাকলো, যে পড়াচ্ছে তার কাছে তো রয়েছে, কিন্তু তারা মনে কী ভেবেছে কে জানে, তাদের মনের ভাবনা চিন্তাটা কী ভেবে পড়ালো না। আমার ওইটা খুব একটুখানি মানে ভালো লাগেনি, আমার খারাপ লেগেছিলো। আমার হাজব্যান্ডও ক্যামেরা অন করেছিল, ধরেছিল, সে ওরও খারাপ লাগছিলো দেখে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার এখানে একটা কথা এসে যাচ্ছে, যে যার রুচি, যে যার বিবেক বুদ্ধি, এটা কাউকে কেউ শিখিয়ে দিতে পারে না। কিছু কিছু কাজ আছে যেটা কাউকে শিখিয়ে হয় না, এটা নিজের থেকে বেরোয়, নিজের মন থেকে, নিজের বিবেক বুদ্ধি থেকে সে নিজের কাজটা করে থাকে। এখানে যে যার ব্যক্তিগত বিবেক বুদ্ধির পরিচয়, তার নিজের ভেতরের পরিচয়, তার ভেতরের মানসিকতার পরিচয়, আমার সেটাই মনে হয়। যাই হোক, মোটামুটি এবার মানে পুলিশ তো একটার মধ্যে বিসর্জন করে দিতে বলেছিল, টাইম দিয়ে দিয়েছিল। তো তার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে পুলিশ এসে গেছিলো, মানে সিভিক পুলিশ আর কি এসেছিলো, যাতে বিসর্জনটা দিয়ে দেওয়া হয়। তারপরে তোমরা নাচ করো, যাই করবে, কিন্তু বিসর্জনটা আগে দিয়ে দিতে হবে। তো মায়ের এবার যাওয়ার সময় হয়ে গেছে, তাই মাকে একটা কথাই বলবো, মা সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো, আর রোগ জ্বালা থেকে মুক্ত রেখো। এটা সবথেকে বড় হচ্ছে সমস্যা, রোগ জ্বালা থেকে মুক্তি রেখো।
তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমি একটা মনের মতো মানুষ পেয়েছি আমার হাজব্যান্ডকে। আমার পাশে হয়তো কোনো মানুষই নেই, কিন্তু আমি এই মানুষটাকে পেয়েছি। এই মানুষটা আমাকে ছেড়ে আমাকে সরে থাকে না, সবসময় আমাকে সাপোর্ট দেয়, পাশে থাকে। আমি যেমন আমার সাথে যেমন গ্রামের মানুষজন কম কথা বলে, মানে আমি যদি বেরোই না বাইরে ভাবে আমি অহংকারী বা কিছু হয়তো ভেবে থাকে, জানি না তাদের ব্যাপার সেটা, সেই ডিটেলে যেতে চাইছি না। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে থাকে, কেউ থাকুক আর নাই থাকুক। এই মানুষটা থাকলেই ব্যাস, আমার আর কাউকে চাই না। একে আমার সাথে সবসময় রেখো ঠাকুর, আর কিচ্ছু চাই না। তো এই দেখো মাকে ভ্যানে তুলে নেওয়া হয়েছে, বেশি দূর না, তো পাশেই পুকুরেই ফেলা হবে। আমাদের যেটা হচ্ছে মানে কি বলবো, বলে না সে পুজো করা পুকুর যেটা গ্রামের আমাদের বংশের, সেখানেই দেয়া হবে। ওটাকে কি বলে আমার ঠিক কথাটা মনে পড়ছে না, সেই জন্য তোমাদের বলতে পারলাম না। সেই মানে পুজো করা মানে ওইখানেই সমস্ত ভালো কাজ, মানে সমস্ত বাড়ির সমস্ত ধরো বিয়ে টিয়ের জন্য যে পুকুরে স্নান টান করানো সব ওই পুকুরেই হয় আর কি, মানে প্রতিষ্ঠা করা, হ্যাঁ প্রতিষ্ঠা করা পুকুর, বুঝেছো? ওইটা আমাদেরই, মানে আমাদের বংশের আর কি। তো যাই হোক, এই যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর বিদায় জানানো হচ্ছে। খুব খারাপ লাগছিল যখন দেখবে একটা কন্যা যেমন বিদায় করা হয় বিয়ের পর, সেটা যেমন খারাপ লাগে, এরকম পুজোর পরে যখন মাকে বিদায় করা হয়, মাকে বিসর্জন দেওয়া হয়, সেটাও কিন্তু ভীষণ প্যাথেটিক, মানে খুবই কষ্টদায়ক। আমার তো ভীষণই খারাপ লাগে, যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয়, তার মধ্যেই যেন একটা বিষাদের ছায়া মনে হয়। তো কিছু করার নেই, এইটাই নিয়ম। মেয়েদেরকে যেমন বিয়ে করে অন্যের বাড়িতে যেতে হয়, তেমন মাদেরও পুজো করার পর বিসর্জনই দেওয়া হয় মা বাবাকে, এই হচ্ছে ব্যাপার। তো সেটাই করা হচ্ছে, দেখো মাকে ঘোরানো হচ্ছে আর তারপরেই মাকে বিসর্জন করা হবে, বিদায় জানানো হবে। আর এই বললাম না প্রতিষ্ঠা করা পুকুর, এই পুকুরেই সমস্ত ভালো কাজ করা হয়, ঠিক আছে? আমাদের এই পুকুরটা খুবই মানে জাগ্রত পুকুর আর কি, এখানেই দেওয়া হয়। আর পুলিশ তো রীতিমতো দাঁড়িয়েই আছে, যতক্ষণ না দেওয়া হবে যাবেই না এখান থেকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো মাকে বিদায় দিয়ে দিলাম। আবার এসো মা, সবাইকে ভালো রেখো মা, সবার মঙ্গল করো, ব্যাস এতটুকুই চাওয়া। তো যাই হোক, মাকে তো বিদায় জানানো হলো, কিন্তু মাকে বিদায় জানালেও এখানে মানে নিয়ম আছে যে মায়ের পিছু পিছু গেলে, মানে মাকে যে বিদায় দেয় তারপরে আবার সেই যে স্থান থেকে মাকে বিদায় দেওয়া হয়েছিল সেখানে একবার যেতে হয়। তো এবার আরেকবার ওই ঠাকুরতলায় যাব আর কি, ঠাকুর মন্দিরে। ওখানে গেলে শান্তি জল দেবে, তারপরে সেই শান্তি জল নিয়ে তারপরে হচ্ছে মায়ের প্রসাদ খেয়ে, প্রসাদ ভোগ খেয়ে বাড়ি যাব। তো ওই যে হাতে প্রসাদ মাখা রয়েছে, ওই চিড়ে মাখা সব রয়েছে, আর হচ্ছে ওই শান্তি জল দেওয়া হচ্ছে। দেখো তাও নেচে হয়নি মানুষের, তাও নেচে চলেছে, নেচেও যাদের স্বাদ পূরণ হয়নি আর কি, এত নেচেও এই গরমে এত নাচছে। হ্যাঁ কী জানি বাবা কীভাবে নাচে, অভ্যাস আছে, যে যার অভ্যাস বললে হবে। আর ইনি দেখো না মন্দিরে উঠেই নাচতে শুরু করে দিয়েছে। ও কি নাচ রে বাবা, কি নাচ। তো চলো এতটুকুই, প্রসাদ নিয়ে বাড়ি ফিরে গেলাম, টাটা।